বন্ধুরা, গত সপ্তাহে আমি তুলসী গাছ নিয়ে একটি ভিডিও নিয়ে এসেছিলাম, যেখানে আমি দেখিয়েছিলাম শীতকালে কোন কোন ব্যবস্থা গ্রহণ করলে পরে আমাদের এই তুলসী গাছ সতেজ এবং সবুজ থাকবে। কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব যে এই শীতকালে দাঁড়িয়ে আমাদের যে সমস্ত গাছগুলো সতেজ থেকে একদম মূর্ছে যেতে শুরু করেছে, যে গাছগুলো ঝিমিয়ে পড়তে শুরু করেছে, সেই গাছগুলোকে এরকম সতেজ সতেজ দেখতে পাচ্ছ, কত সুন্দর গাছটা একদম পুরো সবুজ এবং সতেজ হয়ে আছে, এরকম তৈরি রাখার জন্য এবং গোটা শীতকাল গাছগুলোকে এরকম সতেজ রাখার জন্য আমরা এর সময় কোন ধরনের ঘরোয়া খাবারগুলোকে প্রয়োগ করতে পারি। এই ঘরোয়া খাবারগুলো নিয়ে আজ আমি ভিডিওতে আলোচনা করব। তার বেনিফিটগুলো সর্বপ্রথম তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, এই গাছটাতে প্রয়োগ করার ফলে এই গাছের মধ্যে সতেজতা ভাব এবং সবুজ ভাবটা কতখানি রয়েছে। এবং এই গাছটাকে আমি নর্মালি রেখে দিয়েছিলাম। এই গাছটাকে নর্মালি রাখার ফলে দেখো এর সতেজতা ভাবের মধ্যে কতটা পার্থক্য রয়েছে। ডালগুলো পুরো শুকিয়ে যেতে শুরু করেছে, দেখো পাতার মধ্যে কোনো গ্লেজি ভাব নেই, পাতাগুলো প্রায় পোকা খাবার মতো অবস্থা হয়ে পড়েছে। কিন্তু এই গাছের মধ্যে প্রয়োগ করার ফলে দেখো গাছের সার্বিকভাবে কিন্তু গাছ গ্রোথ নিচ্ছে এবং গাছ কোনো অংশ থেকে কিন্তু ঝিমিয়ে পড়েনি। তো কি এই ঘরোয়া খাবারগুলো যাদের প্রয়োগে আমরা এই শীতকালে তুলসী গাছকে সবুজ এবং সতেজ রাখতে পারবো, প্রাণবন্ত রাখতে পারবো এবং এই ঔষধি গাছকে আমরা পুরো শীতকাল জুড়ে এর মধ্যে কোনো প্রবলেমসকে আসতে দেব না। তার জন্য এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা স্পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। এই খাবারগুলো মূলত আমি প্রয়োগ করব কিন্তু আমার এই মাদার প্ল্যান্ট, যেটা বড় গাছ আমাদের তুলসী রয়েছে, এই গাছের অবস্থা কিন্তু ভীষণই খারাপ হতে শুরু করেছে যত শীতকাল পড়তে শুরু করছে। দেখতে পাচ্ছ পাতার মধ্যে কিন্তু কোনো ধরনের গ্লেজি ভাব নেই, অলরেডি কিন্তু গাছের মধ্যে ডাইব্যাকের প্রবলেম শুরু হয়ে গেছে। তো প্রথম এই গাছের গ্রোথকে ঠিক করার জন্য আমরা যে খাবারটাকে প্রয়োগ করতে পারি সেটা দেখতে পাচ্ছ তোমরা, আমি চামচের মধ্যে কিন্তু এখানে নিয়ে নিয়েছি। এটা কিন্তু অন্য কিছু না, এটা হচ্ছে আমাদের শুকনো চা পাতা। আমরা চা পাতাকে এইভাবে শুকিয়ে নিয়ে সেই চা পাতা কিন্তু গাছের গোড়ায় যদি ব্যবহার করি, বিভিন্ন গাছের ক্ষেত্রে, বাগানের সমস্ত গাছের ক্ষেত্রে চা পাতা তোমরা ব্যবহার করতে পারবে। এটা কিন্তু একটা ন্যাচারাল কম্পোস্টের মতো কাজ করে। তো এই চা পাতা আমরা কি করব, এরকম বড় পাত্রের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এই পাত্রের আয়তন কিন্তু প্রায় 15 ইঞ্চির উপরে। এরকম পাত্রের ক্ষেত্রে আমরা যদি এই চা পাতাকে 15 থেকে 20 দিনে মোটামুটি যদি আমরা 2 থেকে 3 চামচের মতো ব্যবহার করি, এই চা পাতা শীতকালে ব্যবহারের ফলে যে বেনিফিটটা আমরা দেখতে পারবো সেটা হচ্ছে এই যে গাছের অবস্থাটা রয়েছে, গাছ এই অবস্থা থেকে কিন্তু নিজেকে আস্তে আস্তে চেঞ্জ করতে করতে কিন্তু গাছের মধ্যে আমরা এরকম একটা গ্রিননেস ভাব দেখতে পারবো। আবার গাছে নতুন করে পাতা আসতে শুরু করবে এবং তার মধ্যে ভালো পরিমাণে সতেজতা ভাব থাকবে। এরপরে আমরা দ্বিতীয় যে খাবারটা ব্যবহার করব সেটা দেখতে পাচ্ছ অলরেডি আমি চামচের মধ্যে নিয়ে নিয়েছি। এটা হচ্ছে এপসাম সল্ট, যাকে আমরা ম্যাগনেসিয়াম সালফেট বলি। এই ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু বাগানে কিন্তু ম্যাজিকের মতো কাজ করে। কি ম্যাজিকের মতো কাজ করে? এই এপসাম সল্ট যদি 15 থেকে 20 দিনে আমরা সেপারেটভাবে হতে পারে বা চা পাতার সঙ্গে মিক্স করেও আমরা প্রয়োগ করতে পারি। এর প্রয়োগের ফলে যেটা বেনিফিট দেখতে পারবো সেটা হচ্ছে এই যে গাছের মধ্যে বর্তমানে এই যে রূপটা রয়েছে দেখতে পাচ্ছ একদম সতেজতা হারিয়ে গেছে, এ কিন্তু ধীরে ধীরে এর প্রয়োগের ফলে আমাদের গাছের যে বেনিফিটটা দেখতে পারবো, গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে গ্রিননেস ভাব আসবে। তেমনই কিন্তু শীতকালে যে অতিরিক্ত পরিমাণে পাতা হলুদ হয়ে ঝরে পড়তে শুরু করে সেটাও কিন্তু রোধ করবে এই এপসাম সল্ট। তাই এই ম্যাজিকের মতো কাজ করা এপসাম সল্টকে আমরা কি করতে পারি, এরকম বড় পাত্রের ক্ষেত্রে কিন্তু 15 থেকে 20 দিনে আমরা 1 চা চামচ করে ব্যবহার করতে পারি এবং ছোট পাত্রের ক্ষেত্রে 15 থেকে 20 দিনে আমরা এটাকে প্রয়োগ করব কি হাফ চামচের মতো। আর এর মধ্যে তৃতীয় যে জিনিসটা আমরা প্রয়োগ করব সেটা বেসিক্যালি কিসের জন্য, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এই গাছের বাড়ানোর জন্য। এটা অলরেডি ঔষধি গাছ হলেও কিন্তু এই শীতকালে কিন্তু এর মধ্যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু দিনে দিনে হ্রাস পেতে শুরু করে। তাই কি হয়, আমাদের এই পাতার মধ্যে ফাঙ্গাস লেগে যায়, আমাদের এই গাছের মধ্যে ডাইব্যাকের প্রবলেম শুরু হয়, আমাদের এই পাতাগুলোর মধ্যে পোকা বাসা বাঁধতে শুরু করে এবং সর্বোপরি এই গাছের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু ফাঙ্গাসের প্রবলেম হয়। এবং শুধুমাত্র কিন্তু গাছের মধ্যে না, এই টবের মাটির মধ্যে কিন্তু ফাঙ্গাস প্রবলেম হতে প্রচুর পরিমাণে শুরু করে। আর যদি সে করে এই গাছের এই সময় যদি ফাঙ্গাস লাগে তাহলে কিন্তু এই কিন্তু পুরো গাছটাকে কিন্তু ডাইব্যাক করে মেরে ফেলতে পারবে। তাই এটাকে প্রতিরোধ করার জন্য হলুদ গুঁড়ো কিন্তু একটি আমাদের অর্গানিক অ্যান্টিফাঙ্গাল পাউডার, যে পাউডার কিন্তু আমরা বিভিন্ন সময় আমাদের নিজেদের কাজে ব্যবহার করে থাকি। আমাদের মানব জীবনে কিন্তু এর গুরুত্ব অপরিসীম রয়েছে। তেমনই কিন্তু আমাদের কাছে যদি ফাঙ্গিসাইড অ্যাভেলেবেল না থাকে সেই ক্ষেত্রে আমরা এই হলুদ গুঁড়োকে যদি এরকম বড় পাত্রের ক্ষেত্রে এরকম 1 চা চামচ এই শীতকালে যদি বিভিন্ন ধরনের গাছে প্রয়োগ করি, শুধু এই তুলসী গাছ নয়, বিভিন্ন গাছে যদি প্রয়োগ করি, শুধুমাত্র এই যে দেখলে পেলে আমি মাটিতে প্রয়োগ করলাম, শুধু কিন্তু এই মাটিতে নয়, মাটিতে প্রয়োগ করার ফলে যেটা বেনিফিট পাবো সেটা হচ্ছে মাটির মধ্যে থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা মাটির বাড়বে,
দ্বিতীয়ত কি হবে, এই মাটি থেকে কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গাসগুলো কিন্তু মুক্ত হবে। এবং শুধু মাটিতে না, এটা যদি সাপ্তাহিক হিসেবে আমরা প্রতিটা তুলসী গাছের মধ্যে প্রয়োগ করি এই পুরো শীতকাল জুড়ে, তাহলে মধ্যে কিন্তু গাছের মধ্যে যে ফাঙ্গাস এবং পোকা লাগার ব্যাপারগুলো ছিল এটাও নষ্ট হবে। এবং সর্বোপরি এই যে ডাইব্যাকের প্রবলেমের জন্য দেখতে পাচ্ছ এই যে গাছের কাণ্ডগুলো শুকিয়ে পড়তে শুরু করেছে, এটা থেকেও কিন্তু গাছকে কিন্তু বাঁচাতে সক্ষম করবে। কারণ এই হলুদ প্রয়োগের ফলে কিন্তু এই গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু দিন দিন বৃদ্ধি পাবে। এই যে 3টে খাবার আমরা প্রয়োগ করলাম, এই খাবারগুলো কিন্তু সম্পূর্ণ পরিমাণে ঘরোয়া খাবার, যা কিন্তু আমাদের গাছের সার্বিক বৃদ্ধি, গাছকে আবার নতুন করে বুস্ট করতে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু ভীষণ পরিমাণে সক্ষম। এই খাবারের পরেও কিন্তু আমরা এই সময় দাঁড়িয়ে এই গাছের শেকড়ের বৃদ্ধির জন্য, কারণ শেকড়ের যদি বৃদ্ধি না থাকে তবে কিন্তু গাছের গ্রোথ সবসময় আটকে থাকবে, তাই শেকড়ের গ্রোথ যাতে হ্রাস না পায় তার জন্য আমরা কিন্তু একটি বায়ো ফার্টিলাইজার ব্যবহার করতে পারি। এবং সবথেকে এটার কিন্তু একটা আশ্চর্য বিষয় যে এই খাবারটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া এবং বিনে পয়সায় এই খাবারটা তৈরি করে কিন্তু তোমরা তোমাদের গাছের শিকড়ের গ্রোথকে কিন্তু দ্বিগুণ হারে বৃদ্ধি করে নিতে পারবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু খাবারটা নিয়ে নিয়েছি, এটা কিন্তু অন্য কিছু না, এটা হচ্ছে আমাদের প্রত্যেকের বাড়িতে বাগানের মধ্যে যে অ্যালোভেরা থাকে সেই অ্যালোভেরাটাকে তোমরা তুলে নিয়ে 2 থেকে 3টে কাণ্ড যদি মিক্সিতে পেস্ট করে নাও তাহলে কিন্তু একটু একটা পেস্ট লিকুইড পেয়ে যাবে। এই লিকুইডটাকে কিন্তু আমরা অ্যাজ একটা বায়ো ফার্টিলাইজার তৈরি করতে পারি, যে ফার্টিলাইজার কিন্তু আমাদের মূলত এই সময় গাছেদের শিকড়ের বৃদ্ধি ঘটাবে। কারণ এই অ্যালোভেরা কিন্তু আমরা রুট হরমোন হিসেবে অর্গানিকভাবে ব্যবহার করে থাকি, তাই রুট হরমোন হিসেবে ব্যবহার করা মানে কিন্তু এই শিকড়ের মূলত বৃদ্ধি করতে সাহায্য করে। একটি পাত্রের মধ্যে মোটামুটি 500 ml জল নিয়ে তার মধ্যে যদি আমরা এরকম 1 থেকে 2 চামচের মতো এই অ্যালোভেরা জেলটা যদি এর মধ্যে দিয়ে দিই, তাহলে হবে কি দেখতে পারবে এইভাবে যদি আমরা একটু নাড়িয়ে নিই, দেখো আমাদের কাছে কিন্তু একটি বায়ো ফার্টিলাইজার তৈরি হয়ে গেল, যে ফার্টিলাইজার আমরা স্প্রে করার মাধ্যমে এবং টবের মাটিতে দেওয়ার মাধ্যমে গাছেদের কিন্তু প্রচুর পরিমাণে শিকড়ের বৃদ্ধিকে দ্বিগুণ হারে আমরা বৃদ্ধি করাতে পারবো। প্রতি 15 থেকে 20 দিনে এই যে দেখতে পাচ্ছ অ্যালোভেরা থেকে তৈরি এই বায়ো ফার্টিলাইজার আমরা কিন্তু এরকম 1 কাপের মতো থেকে 2 কাপের মতো কিন্তু এরকম বড় পাত্রের ক্ষেত্রে ব্যবহার করতে পারি। এবং শুধু টবের মাটিতে ব্যবহার করা নয়, যে অ্যালোভেরার অবশেষগুলো থেকে গেছে এগুলোকে ভালো করে ছেঁকে নিয়ে যদি এটাকে আমরা স্পেয়ারের মধ্যে ভর্তি করে নিয়ে 10 থেকে 15 দিনে একবার আমাদের প্রতিটা যতগুলো তুলসী গাছ আছে ছাদের মধ্যে প্রত্যেকটাতে যদি স্প্রে করে দিতে পারি, সেটা ভালো গাছ হোক বা আমাদের ক্ষতিগ্রস্ত গাছই হোক, প্রত্যেকটা গাছের কিন্তু কিন্তু সার্বিক গ্রোথ ফেরাতে কিন্তু ভীষণ পরিমাণে সক্ষম। এক তো এই তরলটাকে স্প্রে করার মাধ্যমে আমাদের যেমন গাছের গ্রোথ ঠিক হবে, দ্বিতীয়ত এই তরলটাকে যখন আমরা মাটিতে প্রয়োগ করব, আমরা টবের মাটিতে যদি এটাকে প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের শেকড়ের বৃদ্ধি কিন্তু দ্বিগুণ হারে কিন্তু হতে শুরু করবে। এতক্ষণ ধরে যে সমস্ত খাবারগুলো এবং যে সমস্ত ভেষজ উদ্ভিদ যে সমস্ত ঘরোয়া ওষুধ নিয়ে আমি কথা বললাম, এগুলো যদি সময় থাকতে এবং এই মাস থেকে আমরা প্রয়োগ করতে শুরু করি, তাহলে কিন্তু তুলসী গাছ আমাদের সব সময় কিন্তু এরকম সবুজ সতেজ থাকবে এই পুরো শীতকাল জুড়ে। এই গাছে কিন্তু না আসবে কোনো ফাঙ্গাস প্রবলেম, না এই গাছের বৃদ্ধিতে কোনো প্রবলেমস আসবে, এবং না এই গাছ ওই সতেজতা ভাবকে হারিয়ে এরকম মরতে বসবে। এরকম রূপ কিন্তু তোমরা শীতকালে কখনোই দেখতে পারবে না যদি এই ঘরোয়া খাবারগুলোকে আমরা এই মাস থেকে তুলসী গাছে আমরা প্রয়োগ করতে শুরু করে দিই। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এইভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।